সংঘাতের ৩ সপ্তাহ পর বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলার ছবি এগুলো। এখনও পোড়া ঘরবাড়িগুলো প্রায় একইভাবে পড়ে আছে। পুড়ে যাওয়া দোকান থেকে লোহা সংগ্রহ করছেন স্থানীয় ব্যবসায়ী রেনু মার্মা। সহিংসতায় তার 8টি দোকান পুড়ে গেছে। খেতেও তো পারতেছি না, ঘুমাতেও পারতেছি না, টেনশানে এগুলো নিয়ে। 8টা দোকান এগুলো নিয়ে চলতেছে মাসটা। এখন ওখান থেকে যদি টাকা আয় না হয় কিভাবে চলবো, কিভাবে খাবো? আমার মা তো সারাদিন কান্না করতেছে, এই মাস থেকে আমরা কিভাবে খাবো, আর এগুলো কিভাবে বানাবো, আগের মতো কিভাবে হবে? একই এলাকায় থাকেন নাহার বেগম। ঘটনায় তারও 3টি ঘর পুড়ে গেছে। আমার ফ্রিজ, টিভি, যেমন খাট, আলমারি আর ইত্যাদি সব কিছু ছিল। আমার 2টা বাড়িটা ছিল, 2টা বাড়িটার জিনিসপত্র সব পুড়ে গেছে। গেল 23 সেপ্টেম্বর এক মার্মা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে কয়েকদিন ধরে সহিংসতা চলে। নিরাপত্তা বাহিনী ও বাঙালিদের সঙ্গে মুখোমুখি অবস্থানে ছিল পাহাড়ের অবরোধকারীরা। সহিংসতায় যে 3 মার্মা যুবক গুলিতে মারা যান তার একজন থইচিং মার্মা। তার বাবা হলাচাই মার্মা শোকে পাথর হয়ে আছেন। আমার ছেলে কোনো রাজনীতির সাথে কোনো জড়িতও নাই। আমার ছেলে কোনো রকম মানে গাড়ি চালিয়ে 2টা ভাত খাইতেছি আমরা। এই গুইমারা বাজার এলাকার প্রথম হয়েছে যে এরকম। এর আগে আমি ছোটকাল হইতে, আমার বয়স এখন ধরনা প্রায় 49 বছর হয়ে গেছে, প্রথম আমি এই দেখলাম যে এটা। ছেলের হত্যার বিচারও প্রত্যাশা করেন না হলাচাই, তাই মামলাও করেননি। বিচার বলতে আমি তো কিছু বুঝলাম না। বিচার হইলে কি আমরা কি বিচার পাই নাকি? বিচার তো সুস্থ বিচার হইতেছে না। যার ক্ষমতা প্রভাবশালী হেরা জিতে যায়, হেরা অন্যায় করলেও বা হেরা জিতে যায়। প্রশাসনের 144 ধারা উঠে যাবার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করলেও গুইমারায় এখনও আতঙ্ক আর অসন্তোষ বিরাজ করছে। স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মানুষেরা বলছেন, শুধু এই একটি ধর্ষণ বা মৃত্যুর ঘটনাই নয়, এখানে বারবার এমন ঘটছে এবং এগুলোর বিচার হয় না বলে ক্ষুব্ধ তারা। আমাদের পার্বত্য অঞ্চলে ধর্ষণ, নিপীড়ন, তারপরে পাহাড়িদের উপর ঝুলুম, এগুলা বরাবর হয়ে আসছে অনেক আগ থেকেই, বর্তমানেও হচ্ছে, আরও হবে যদি প্রশাসনের সঠিক তদন্ত না নেয় বা সঠিক তথ্যগুলো আওতার মধ্যে না আনে। মানে এই ঘটনাগুলো অহরহ হবে। পুলিশ বলছে, মৃত্যু ও সহিংসতার ঘটনায় তারা বাদী হয়ে 3টি মামলা করেছে অজ্ঞাত 1100 জনের বিরুদ্ধে। তারা বলছে, কোনো নিরীহ ব্যক্তিকে হেনস্থা করা হবে না। আমরা তাদেরকে, যারা নিহত ফ্যামিলি, তাদেরকে বলেছিলাম যে আপনারা মামলা করেন, কিন্তু তারা মামলা করতে রাজি হয় না বা করে নাই। তারা অত্যন্ত নিডি ফ্যামিলি, গরিব ফ্যামিলি। পরবর্তীতে তো সরকারের দায়িত্ব থাকে, পুলিশের দায়িত্ব থাকে। সেক্ষেত্রে আমরা পুলিশ বাদী হয়ে, আমরা আইনের ভিতর থেকেই পুলিশ বাদী হয়ে মামলা হয়েছে। এখানে আসামি অজ্ঞাত। এর বাইরে আপনারা জানেন যে এখানে দাঙ্গা মতো হয়েছিল, বাড়িঘর, দোকানপাট এগুলা লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছে। সেক্ষেত্রে আরও কিছু মামলা হয়েছে, সেখানে আসামি অজ্ঞাত আছে। আর এখানে যেটা ভয়ের বিষয় বলছেন, আসলে এমন কোনো উদাহরণ নাই যে কোনো নিরীহ লোককে আমরা হয়রানি করছি বা এই ঘটনার সঙ্গে জড়িত না তাদেরকে আমরা ধরেছি, এরকম কোনো ঘটনা নাই। কিন্তু বারবার ঘটনাগুলো বিচারের বাইরে কেন থাকছে? আইনজীবী জসিমউদ্দিন মজুমদার প্রত্যক্ষভাবে এসব মামলাগুলো পর্যালোচনা করেছেন। এসব মামলাগুলো যেহেতু উভয় পক্ষে মানে কোনো না কোনো ক্ষমতাধর ব্যক্তি থাকেন, ফলে বেশিরভাগ সময়ে দেখা যায় যে এসব মামলার সাক্ষীরা সাক্ষী দিতে আসেন না এবং সাক্ষ্য প্রমাণ দিয়ে মামলাগুলো প্রমাণ করা কঠিন হয়ে দাঁড়ায়। যেমন সাম্প্রতিক ঘটনায় এখন পর্যন্ত 4টা মামলা হয়েছে। এই 4টা মামলার মধ্যে 4টার মধ্যে বাদী, একটার বাদী আছেন ভিকটিমের পিতা, নিজেই বাদী হয়ে মামলা করেছেন। এখন ভিকটিমের পিতার বিভিন্ন সাক্ষাৎকারে উনি যে উদ্বেগের কথা, ভীতির কথা জানিয়েছেন, এটা হচ্ছে ওনার একান্তই ব্যক্তিগত ইস্যু। তারপর আমি বলবো উনিও হয়তো কোনো না কোনোভাবে ভয় পাচ্ছেন বিদায় কিন্তু সেটা তিনি মানে প্রকাশ করছেন। এই বিষয়ে রাষ্ট্রকে বা রাষ্ট্রপক্ষে যারা
মামলা পরিচালনা করেন তাদেরকে আরও দায়িত্বশীল হতে হবে বলে আমি মনে করি। এদিকে নাহারের মতো বাঙালিদের অনেকেই বলছেন, যারা তাদের ঘরবাড়িতে হামলা করেছেন তাদের মুখে কাপড় ছিল এবং তারা স্থানীয় নন। বলেন এই ধরনের সহিংসতা আর চান না তারা। একই আকাঙ্ক্ষা হলাচাই মারমারও। যাহাতে আমি তো আমার ছেলে হারা হয়ে গেছে, যাহাতে আগামীতে সরকার কাছে আবেদন করতেছি যে যাহাতে আরো মা বাবারা যাহাতে ছেলে হারা না হওয়ার মতো, এটা একটা আমার কাছে আবেদন, এইটুকু।